তনুর ভাইয়ের বন্ধু সোহাগের সন্ধান মিলল নিখোঁজের 15 দিন পর। পাওয়া গেছে বাড়ির পাশের মহাসড়কে, দাবি পরিবারের। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চারদিকে সাজ সাজ রব। পুরনো ঢাকায় চলছে হালখাতার প্রস্তুতি। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ উপায়ে ইলিশ আহরণ অব্যাহত রেখেছে সুপার শপগুলো। দাম নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। অনলাইনে জমে উঠেছে পহেলা বৈশাখের বেচাকেনা। দেয়া হচ্ছে নানা অফারও। ব্যস্ত জীবনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা সারতে পেরে খুশি ক্রেতারাও। এবং গ্রীষ্মের আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট। টাকা ছাড়া পানি মিলছে না পাম্পেও। ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ বলছে কর্তৃপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নিহত সোহাগী জাহান তনুর ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগকে নিখোঁজের 15 দিন পর বাড়ির পাশে মহাসড়ক থেকে পাওয়া গেছে বলে দাবি তার পরিবারের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সেনানিবাসের নাজিরা বাজার এলাকায় ভোরে তাকে পাওয়া যায়। স্বজনরা জানান, ফজরের নামাজ শেষে সোহাগের চাচা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে নাজিরা বাজার এলাকায় তাকে দেখতে পান। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সোহাগ জানায় সে এতদিন বন্দী অবস্থায় ছিল, তবে কে বা কারা তাকে নিয়ে গিয়েছিল তা জানাতে পারেনি সোহাগ। এর আগে গত 27 মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের পাশে নারায়ণসার এলাকা থেকে সাদা পোশাকের কিছু লোক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে সোহাগকে তুলে নিয়ে যায় বলে দাবি করে স্বজনরা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সাথে থেকে আমার ঘর থেকে বার করে চোখ বাঁধছে, হাত বন্ধ করে, যে তারপরে আর কোনো নাই কোথায় নিয়ে গেছে বা কোনো কিছু। আমার মানে এটুকু মনে হচ্ছে আমি মনে হয় প্রায় 5-6 দিন অজ্ঞান ছিলাম, এরকম কিছু। এমন আমার ছেলেরা আমি পাইছি, খুব খুশি। আমরা মিডিয়ারও আমি খুব করি। ছেলেরে পাইছি, আমার কোনো আর অভিযোগ নাই। আমি ছেলেরে পাইছি, এটাই আমার শুকরিয়া আল্লাহ দরবারে। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম রেজিস্ট্রেশনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের উপর আজ আদেশ দেবেন আদালত। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, এই হাইকোর্টে যে শুনানি চলছিল, তো আজকে সেই শুনানির শেষের পরে আজকে রায় দেওয়ার দিন ধার্য রয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে হাইকোর্টের যে কার্যতালিকায় 52 নম্বরে ছিল এই রায় ঘোষণার জন্য। তো আমরা সকালবেলা যেটি দেখেছি যে যখন রায় ঘোষণার আগে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি কিছু শুনানির জন্য সময় প্রার্থনা করেন এবং বিটিআরসির পক্ষ থেকে এবং যারা বাদী হয়ে এই মামলাটি করেছিলেন তারাও শুনানির জন্য কিছুটা আবেদন জানান। তো এখন মূলত সেই রায়ের ঘোষণার আগে যে প্রাথমিক শুনানিটা হয় সেই শুনানিটি এখন হচ্ছে, যেটি বলার চেষ্টা করা হচ্ছে যে শুনানিতে তো মোবাইল অপারেটর কোম্পানিরা যেটা জানিয়েছেন যে তারা এই বায়োমেট্রিক পদ্ধতিতে অর্থাৎ আঙ্গুলের ছাপ পদ্ধতিতে মোবাইলের রেজিস্ট্রেশন করা হলেও সেই আঙ্গুলের ছাপটি মূলত সংরক্ষণ করা হচ্ছে না। এটি তারা চিঠির মাধ্যমে হয়তো আদালতকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। যদিও যারা এই মামলাটি রিড করেছিলেন হাইকোর্টে তারা যেটি বলার চেষ্টা করেছেন যে তারা দুটি সার্ভারের মাধ্যমে অর্থাৎ বিটিআরসি এবং মোবাইল অপারেটররা পৃথকভাবে এই বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ পদ্ধতি সংরক্ষণ করছে, যেটি ব্যক্তিগতভাবে এবং সাংবিধানিকভাবে একটি মানুষের যে গোপনীয়তার অধিকার সেই গোপনীয়তার অধিকারটি লঙ্ঘন করছে। তো এখন মূলত প্রাথমিক শুনানি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের যে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন রয়েছেন এবং বিচারপতি এ.কে.এম. শাহিদুল হক এর সমন্বয়ে 2 সদস্যের বেঞ্চ কিছুক্ষণের মধ্যে হয়তো রায় দিবেন এবং এই রায়ে হয়তো কি আসতে পারে সেটির জন্য আমরা এখন অপেক্ষা করছি। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 9 মার্চ মূলত এই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়েছিল। জনস্বার্থে মূলত এই রিটটি করা হয়েছিল এবং এই রিটের প্রেক্ষিতে গত 14 মার্চ হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন যে এই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না। এই রুলের উপর দীর্ঘদিন শুনানি হয়েছে। তো শুনানির পরে গত রোববার রায়ের দিন ধার্য করা হয়েছিল আজকে এই মামলাটি রায় ঘোষণার জন্য কার্যতালিকায় এসেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের যে 2 সদস্যের বেঞ্চ রয়েছেন তারা এই মামলার রায় ঘোষণা করবেন এবং রায় ঘোষণা হলেই মূলত আসলে এই মামলাটি অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন অবৈধ বা বৈধ কিনা এটি আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এখন মূলত প্রাথমিক শুনানি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের বিচারপতিরা রায় ঘোষণা করবেন এবং এই রায়ের উপরে নির্ভর করছে আসলে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা যাবে কি যাবে না। তো এই ছিল আসলে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের হাইকোর্টের যে রায়ের আগ মুহূর্তের সর্বশেষ খবর। মামুন।
দর্শক, বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম রেজিস্ট্রেশনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের উপর আজ আদেশ দেবেন আদালত এবং এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি পরের সংবাদে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 7 জুন পুনর্নির্ধারণ করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ 9 এর বিচারক আমিনুল ইসলামের আদালতে আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল, কিন্তু বেগম জিয়া সহ 11 জন আসামির মধ্যে 7 জন আদালতে অনুপস্থিত থাকায় আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বেগম জিয়া ছাড়া এই মামলার অন্যান্য আসামিরা হলেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, মোশাররফ হোসেন সহ 11 জন। কানাডার কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে 2007 সালে এই দুর্নীতি মামলা দায়ের করে দুদক। প্রকৃতিতে চলছে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার প্রস্তুতি। এ কারণে পাল্লা দিয়ে চারদিকে তাই সাজ সাজ রব। প্রস্তুতি কাজে ব্যস্ত রমনার বটমূল আর ছায়ানটের শিল্পীরাও। চলছে হালখাতারও জোরদার প্রস্তুতি। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। চৈত্রের তপ্ত রোদ, যে রোদ পুড়িয়ে দিচ্ছে 1422 বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা। তারপরও নীল আকাশে একটু একটু করে ভেসে আসে মেঘের ভেলা। এ যেন বৈশাখ আগমনের বারতা। বাঙালির প্রতিটি উৎসব পালনের একটা নিজস্ব আচার রয়েছে। হালখাতার মাধ্যমে বছরের প্রথম দিনটিতে নতুন করে হিসেবের পাতা খোলেন ব্যবসায়ীরা, বন্ধ করেন পুরনো সব হিসেব নিকেশ। দেশের সংস্কৃতিতে বছরের প্রথম দিনটিকে ঘিরে তাই প্রস্তুতির কমতি নেই পুরান ঢাকার ব্যবসায়ীদের মধ্যে। দোকানপাট ধোয়া বাকরি হয়, নতুন করে রং হয়, ফুল দিয়া সাজানো হয়, তারপরে নতুন খাতা খোলে। আগে আমরা কাস্টমারদের ইনভাইট করি, তারপরে যখন আসে তখন আমরা মিষ্টি দেই, গিফট দেই। এছাড়াও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নিতে দিনরাত পরিশ্রম করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। যখন যার সময় হচ্ছে, কেউ হয়তো সকালে কাজ করে, কেউ হয়তো রাতে কাজ করে, আবার কেউ দেখা যাচ্ছে সারা রাত থেকে কাজ করছে। এটা খালি আমাদের জন্য না, যারা বাংলাদেশে আছেন, যারা পহেলা বৈশাখে আসতে চান, প্রচুর অতিথি আসেন যারা, তাদের সবার জন্য আয়োজনটা। দেশের শেকড় সন্ধানী সংস্কৃতির চর্চায় পথিকৃত প্রতিষ্ঠান ছায়ানট বাংলা নববর্ষ উদযাপনের সাথে যার সম্পর্ক নিবিড়ভাবে, তারাও প্রস্তুতি নিচ্ছেন। আমাদের অনুষ্ঠান দর্শকরা সবসময় উপভোগ করেন, তার কারণটি হলো যে বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, সেই পুরোটাই সেই ভাবনা থেকেই ছায়ানটের এই অনুষ্ঠান সাজানো। আমরা দর্শকদের সামনে আমাদের ভাবনা, আমাদের যে বার্তা, আমাদের যে সংস্কৃতি, সেই সবটাই আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। নতুন প্রভাতের প্রথম সূর্যোদয়ের সাথে সাথেই বরণ করে নেবেন নতুন আলোকে, এমনটাই জানালেন আয়োজকরা। দেশের সব মানুষ যে দিনটিকে কেন্দ্র করে একসুতে বাঁধা পড়েন, তার নাম বাংলা নববর্ষ। যে দিনের প্রথম সূর্যোদয় পুরনো বছরকে দূরে ঠেলে স্বাগত জানায় নতুনকে। তাই সবার চাওয়া সৌহার্দ্যপূর্ণ ঐক্য আর সমন্বয়ের প্রতিজ্ঞায় নতুন বছর হোক উত্থানের। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বৈশাখকে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। এর মাধ্যমে অশুভকে দূরে ঠেলে বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে লালন করা হয়, আর বাঙালি জাতি ফিরে পায় তাদের আসল সত্তাকে, এমন অভিমত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, তাই কেউ রং তুলি নিয়ে মুখোশ, আবার কেউ পালকি তৈরিতে ব্যস্ত। এভাবেই বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে চলছে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জোর প্রস্তুতি। শোভাযাত্রার মূল আকর্ষণ থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢোল, তবলা, ডুগডুগি, একতারা, বাঁশি ও ঘোড়া। কাজ কাম তো এখন শেষের দিকে, দিন শেষ হচ্ছে, আরো সময় আগে আসছে। আমাদের বৈশাখের প্রস্তুতি শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই। ডামি এবার 5টা করা হচ্ছে, ঢোল, তবলা, ডুগডুগি 2টা ঘোড়া করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, আধুনিকতার নামে দিন দিন বাঙালি তার নিজের ইতিহাস ও ঐতিহ্যকে ভুলতে বসেছে। তাই নতুন প্রজন্মের কাছে বাঙালি ইতিহাসকে তুলে ধরাই শোভাযাত্রার মূল লক্ষ্য। একতারা, ডুগডুগি যেগুলো আমাদের ডামিতে তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের লোক সংস্কৃতি, লোকজ ঐতিহ্যকে বহন করে। এই
এই কালচারগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই যেন মনে রাখে। আর সকল অশুভকে দূরে ঠেলে বাঙালি সত্তাকে যুগ যুগ ধরে স্মরণ রাখতে মঙ্গল কামনায় এই শোভাযাত্রাটি বের হয় বলে জানালেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের জেনারেশনকে এই ফর্মগুলোকে আবার নতুন করে মনে করানোর জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, সঙ্গীত আছে, এই বিষয়গুলোকে আমরা এই দিনে আরেকবার বিশেষভাবে চেষ্টা করি তুলে ধরার। বৈশাখী মেলা সহ দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নদীতে ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও নিজস্ব জেলে দিয়ে অবৈধ উপায়ে ইলিশ আহরণ অব্যাহত রেখেছে রাজধানীর সুপার শপগুলো। এমনকি পরীক্ষা নিরীক্ষা ছাড়া এসব শপে অবাধে বিক্রি হচ্ছে হিমায়িত ইলিশ মাছ। পাশাপাশি মাছ বিক্রির ক্ষেত্রে নানা ধরনের মূল্য ছাড় অফারও চালু রেখেছে এসব প্রতিষ্ঠান, যদিও তা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বলেই দাবি ক্রেতাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। ভদ্রলোক তাকিয়ে আছেন উদাস নয়নে, মুখ দেখলেই পরিষ্কার রাজ্যের চিন্তা ভর করেছে তার মাথায়। হয়তো পরিবারের চাওয়া, নয়তো ব্যক্তিগত ইচ্ছা, বৈশাখে নিতেই হবে ইলিশের স্বাদ। এভাবেই গেল এক দশকে দেশে গড়ে উঠেছে ইলিশ দিয়ে বর্ষবরণের এমনই এক ভ্রান্ত ধারণা, আদতে যার নেই ঐতিহাসিক কোনো ভিত্তিও। এরপরও এ সুযোগে ইলিশ কেন্দ্রিক ব্যবসা জমিয়ে তুলেছে রাজধানীর সুপার শপগুলো। কিন্তু যেখানে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে, সেখানে কাচের বাক্স ভর্তি এত ইলিশ তারা পেলেন কোথায়? জানা গেল দু ধরনের কৌশলের কথা। একদিকে মাসখানেক আগেই ক্ষতিকর রাসায়নিক দিয়ে ফ্রিজ বন্দী করা হয়েছে বিপুল পরিমাণ মাছ, অন্যদিকে বিধিনিষেধ উপেক্ষা করে জেলেদের দিয়ে তারা চালু রেখেছে ইলিশ আহরণ। ফ্রোজেন এটা বেশি দিন আগের নাই, মাসখানেক আগের। ইলিশ ধরা তো এখন আপাতত বন্ধ, তারপরেও আপনারা ফ্রেশ ইলিশটা কিভাবে সরবরাহ? এই মুহূর্তে আমার জানা মতো এই মুহূর্তে বন্ধ নয়, আমাদের সোর্স থাকে, মেনলি আমরা ওই সোর্স থেকেই আমরা ফ্রেশ ইলিশ সংগ্রহ করে থাকি। চেষ্টা করি আমরা সবসময় কাস্টমারকে বতার ইলিশটা, ভালো ইলিশটা প্রোভাইড করার জন্য। সরকারিভাবে এবছর চালু হয়েছে বৈশাখী বোনাস, কিন্তু একটি ইলিশ কিনতে যখন একজন ক্রেতাকে গুনতে হচ্ছে প্রায় ৫,০০০ টাকা, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ৫,০০০ টাকা বোনাসই বা পেয়েছেন কজন? তবে আসার কথা হলো ভোক্তা পর্যায়ে এখন বেড়েছে সচেতনতা। বৈশাখ মানেই যে শুধু ইলিশ নয়, তাও স্পষ্ট। যেভাবে একসাথে এতগুলো ইলিশ মারা হচ্ছে এবং সাথে সাথে যে এত দামটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা ক্রেজে পরিণত হয়েছে। অতিরিক্ত পয়সা দিয়ে মাটির পাত্রে ইলিশ ভর্তা, তারপরে আপনার পান্তা ভাত খাওয়া, এটার মধ্যে মনে হয় খুব একটা নাই, গ্রহণযোগ্যতা নাই। রাজধানীতে ছোট বড় সব মিলিয়ে সুপার শপ আছে প্রায় ৪০০, যার প্রত্যেকটিতেই ইলিশ মাছ ক্রয়ের ক্ষেত্রে দেয়া হচ্ছে নানা ধরনের মূল্য ছাড়ের অফার। যদিও স্বাভাবিক সময়ের তুলনায় কোনো কোনো ক্ষেত্রে এক একটি মাছের দাম ধরা হয়েছে ৪ থেকে ৫ গুণ বেশি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নামি দামি ব্র্যান্ডের ফ্যাশন হাউসের সঙ্গে অনলাইনেও জমে উঠেছে পহেলা বৈশাখের বেচাকেনা। ক্রেতা আকর্ষণে ই কমার্স প্রতিষ্ঠানের ওয়েব পেজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে বৈশাখী পোশাকের প্রচারণা। দেয়া হচ্ছে নানা ধরনের অফার। আর ব্যস্ত জীবনে শপিং মলে যাওয়ার ফুরসত না থাকায় অনলাইনে বৈশাখের কেনাকাটা সারছেন অনেক ক্রেতা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এই উৎসবের রঙে নিজেদের রাঙাতে ব্যস্ত নগরবাসী শপিং মলের পাশাপাশি অনলাইনেও বৈশাখীর কেনাকাটা সারছেন। ই কমার্স ব্যবসায়ীরা উৎসব কেন্দ্রিক বিক্রির টার্গেট পূরণে নানা আয়োজনের পাশাপাশি বৈশাখী আঙ্গিকে সাজিয়েছেন তাদের ওয়েব পেজ। অনলাইনে ক্রেতা আকর্ষণের ডিসকাউন্ট ও নানা অফার নিয়ে এসব পেজে যুক্ত হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন হাউস। বেশ কিছু ব্র্যান্ডস আছে যেগুলো পপুলার, তারা ওদের কালেকশনে আপ টু 50% অফ দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে, যেটা কাস্টমারদের জন্য অনেক লোভনীয়। এবং এই প্রত্যেকটা কালেকশনের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম বৈশাখের সাথে পুরোপুরি মিলে যায়। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু কন্টেস্ট করছি। কালারের রেঞ্জটাও অনেক ভেরিয়েশন আছে কাপড়ের ক্ষেত্রে। বৈশাখের অর্ডার যথেষ্ট ভালো, আমরা রেসপন্স খুবই ভালো পাচ্ছি। পাঞ্জাবি এবং শাড়ি বাদেও মডার্ন কাপড়, যেগুলো কন্টেম্পোরারি কাপড়, এগুলোতে আমরা ভালো রেসপন্স পাচ্ছি। ঘরে বসেও অনলাইনে বৈশাখী পণ্য বিক্রি করছেন গৃহিণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। এজন্য তারা বেছে নিয়েছেন ভার্চুয়াল মাধ্যম ফেসবুক। অনলাইনে প্রত্যেকদিন 150 থেকে 200 রেসপন্স আমরা পাচ্ছি। সেখান থেকে অর্ডার হয়তো আসছে 20টা 25টা। অর্ডারগুলো ইনবক্সে পাই, তারা অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়ে কনফার্ম করে আমাদেরকে। ডেলিভারি ম্যান
অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিচ্ছি। 24 আওয়ার্স আমাদের অনলাইনের মধ্যে থাকতে হচ্ছে। এই সময়টা আমাদের পিক সিজন, সেটার জন্য আপনার স্যান্ডেল থেকে শুরু করে শাড়ি, সালোয়ার কামিজ প্রত্যেকটা জিনিসের ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি। ঝামেলা এড়াতে অনেক ক্রেতা বৈশাখী শপিং এর জন্য অনলাইনকে বেছে নিলেও ছবির সঙ্গে পণ্যের অমিল ও বিভিন্ন পেজে কমন পোশাক অফারের অভিযোগ রয়েছে কারো কারো। এত ব্যস্ততার মাঝে বাইরে যে কাপড় কেনা একটা বিড়ম্বনাই বটে, তো অনলাইন হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা। বৈশাখ উপলক্ষে আসলে কিছু জায়গায় আমি অর্ডার করেছি, পণ্যগুলো পাঠিয়েছে, পাঠানোর পরে কিছু কিছু আমার পছন্দ হয়নি, ছবিতে যা দেখেছি তা না। প্রতিটা অনলাইনেই কিছু না কিছু প্রোডাক্ট দেখা যায় সেম কমন হয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে দাম হচ্ছে ডিফারেন্ট। গেল বৈশাখের চেয়ে এবার অনলাইনে বৈশাখী পণ্যের বিক্রি ভালো হবে বলে আশা সংশ্লিষ্টদের। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বৈশাখ উদযাপন প্রস্তুতির আরো খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। সময় সংবাদ আরো থাকছে। পাহাড়ের প্রাণের উৎসব বৈশাখী, পুরনো বছরের গ্লানি মুছে নতুনের শুভকামনায় উৎসব মুখর পার্বত্য এলাকা। গ্রীষ্ম মৌসুম শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। গত এক সপ্তাহ ধরে রামপুরা, মগবাজার, আজমপুর, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার পানির সংকট চলছে। এতে বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে ওয়াসার পানির পাম্প থেকেও টাকা ছাড়া পানি পাওয়া যায় না বলে অভিযোগ এলাকাবাসীর। ওয়াসা বলছে, ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়া সহ নানা কারণে এই সংকট তৈরি হচ্ছে। বিস্তারিত তোহা খান তামিমের রিপোর্টে। পানির জন্য গোসল করতে পারি না, 5 দিন 6 দিন যায়, আমরা একদিন কাপড় ধোয়ার পানি দিয়ে আমরা গোসল করি। গত 6 দিন ধরে পানি না পেয়ে কষ্টের কথা জানাচ্ছিলেন মগবাজারের পেয়ারি বেগম। শুধু পেয়ারি বেগমই নন, ভুক্তভোগী এসব এলাকার বাসিন্দারা প্রতিদিনই পানির জন্য রাস্তায় আসেন বালতি ও জগ হাতে। পানি সংকটের কারণে প্রচন্ড গরমের মধ্যে 2-3 দিন ধরে গোসল করতে পারছেন না অনেকেই। গোসল বাইরে যেয়ে করতে হয়, কাপড় চোপড় বাইরে যেয়ে ধুইতে হয়, এই অবস্থায় আমরা আছি। এই গরমে মানুষ বাঁচার কোনো কায়দা না, আমরা মানুষের বাসায় থেকে গোসল করে আসি। 16162-তে, আর তারপর ওদের যে পার্সোনালি আছে মোবাইল নাম্বার, প্রত্যেকের নাম্বারে আমরা ডেইলি অন্তত 10-20টা ফোন যায়, খালি বলে দেখতেছি। এলাকাবাসীর অভিযোগ, পানির এই সংকটের মধ্যে ওয়াসার পানি নিয়ে বাণিজ্য করছে মর্স 6-এর এই পাম্পটি। পানির প্রতি জার থেকে 20 থেকে 30 টাকা আদায় করে। সত্যতা যাচাইয়ের জন্য সেখানে উপস্থিত হলে সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়েন পাম্পের অপারেটর। বিটিসিএল পাম্পে কিন্তু আনছি একদম 30 টাকা নেয়, আমি দুইটা 15 টাকা দিয়ে কিনছি। টাকা তো সবাই পানি যায় না, টাকা নেয় 20 টাকা, 10 টাকা, 20 টাকা করে। ওয়াসা রাজধানীতে 78% পানি সরবরাহ করে থাকে 730টি গভীর নলকূপের মাধ্যমে, যা মাঝে মাঝে বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়। তবে কর্তৃপক্ষের দাবি, রাজধানীর সব স্থানেই পানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এই 730টাই কিন্তু ইলেকট্রিসিটির উপরে নির্ভরশীল। যখন ইলেকট্রিসিটি থাকে না, এটা বন্ধ থাকে। এটা একটা ইকুইপমেন্ট, এটা সময় না সময় ম্যাল ফাংশন করে বা করতে পারে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশনে আমরা যে লেভেলে পানি, সেই লেভেল নেমে যায়, নেমে গেলে এটা ডিফাঙ্ক করে দেয়, অর্থাৎ প্রোডাকশন বন্ধ। সামগ্রিকভাবে হলিস্টিক্যালি যদি আপনি দেখেন, তাহলে ঢাকা শহরে এমন সময়ও পানি 99% লোকে পাচ্ছে। পানির যে কোনো সমস্যায় রাজধানীবাসীকে ওয়াসার হেল্পলাইন 16162 নম্বরে কল করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ফিলিপিন্সের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি দোষী প্রমাণিত হলে বাংলাদেশের রিজার্ভের পাচার হওয়া অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সকালে দুর্নীতিবিরোধী ব্লু রিবন কমিটির 5ম দফায় সিনেট শুনানিতে একথা জানান ব্যাংকটির প্রেসিডেন্ট লরেন জোতান। এদিকে রিজার্ভের ফেরত পাওয়া অর্থের দাবিদার তৃতীয় কোনো পক্ষ না থাকলে একতরফাভাবে মুদ্রা পাচার বিষয়ক মামলা পরিচালিত হবে বলে জানিয়েছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। এদিকে সিনেটের দুর্নীতিবিরোধী ব্লু রিবন কমিটির পাশাপাশি অর্থ চুরির বিষয়ে আজ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ। রিজার্ভ পাচারের বিষয়ে এর আগের 4 দফা শুনানিতে এ পর্যন্ত অভিযুক্ত হিসেবে উঠে এসেছে চীনা ব্যবসায়ী কিম অং, ওয়েকাং জু, উইলিয়াম গো, ফিলিপিন্স ব্যাংক আরসিবিসির মায়া দেগুইতো, অ্যাঞ্জেলা তেরেস ও লরেন জোতান এবং বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তার নাম। এছাড়াও চীনের 2 ক্যাসিনো অপারেটর গাও এবং দিং অর্থ পাচারের এই ঘটনার সঙ্গে জড়িত বলেও জানিয়েছেন চীনা ব্যবসায়ী কিম। এদিকে গতকাল মায়া দেগুইতো এবং তার আইনজীবী ফার্দিনান্দ টোপাকিওর বিরুদ্ধে 2টি মামলা করেছেন আরসিবিসির প্রেসিডেন্ট লরেন জোতান। এদিকে অবৈধ অর্থের লেনদেন কিংবা পাচারের মতো ঘটনা বন্ধে ফিলিপিন্সের ক্যাসিনোগুলোকে অ্যান্টি মানি লন্ডারিং আইনের আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
বাংলাদেশের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের পর ক্যাসিনো জুয়ারিদের মাধ্যমে লোপাট হওয়া ঘটনার জের ধরেই এমন কথা জানিয়েছে বিশ্বব্যাংক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পহেলা বৈশাখের সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ডিএমপির যৌথ উদ্যোগে মিটিং শেষে ব্রিফ চলছে। এই মুহূর্তে সেখানে ব্রিফ চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উল্লেখিত পরিকল্পনা নেওয়া হয়েছে সর্বসাধারণের স্বাধীনতা হরণ করা বা নিয়ন্ত্রণ করার জন্য নয়, এবং সর্বসাধারণের যেন নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারেন সেই জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সকলের সহযোগিতা কামনা করছে। সকল বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সফল আলোচনা হয়েছে। তাদের নিঃস্বার্থ সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সমাজে একটি বিরাট অবদান রাখছে। বাঙালির এই প্রাণের উৎসবকে তাদের সকল ধরনের সহযোগিতা কামনা করছে। সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে এবং নির্বিঘ্নে বাংলা নববর্ষ উদযাপনের জন্য ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছে। আপনারা এই কথাগুলো আপনারা জানেন, বিগত কয়েকদিন যাবত ডিএমপি থেকে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে কিভাবে এবারের নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশে এলাকায় পালন করা হবে, এবং এই বিষয়ে এখন আমি সম্মানিত ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানকে তাদের পক্ষ থেকে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মাননীয় উপাচার্য মহোদয় আগামী পহেলা বৈশাখের আমাদের গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছেন। আমরা প্রথমেই বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপনে বাঙালির প্রাণের উৎসব আনন্দমুখর পরিবেশে উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্যে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সফল আলোচনা করেছি এবং এটিকে সুশৃঙ্খল এবং উৎসবমুখর করার জন্যে আমরা সম্মিলিতভাবে একমত হয়ে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য নয়, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরঞ্চ জননিরাপত্তা নিশ্চিত করে এটিকে আরও কীভাবে উৎসবমুখর করা যায় সেই উদ্দেশ্যেই আমরা কতিপয় উপদেশ বা অনুরোধ আমরা সকলের কাছে পেশ করেছি। রমনা পার্ক সরোয়ার্দী উদ্যানে ঘিরে ডিএমপির পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল এলাকাগুলোকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। 19টি ওয়াচ টাওয়ার এখানে নির্মাণ করা হবে, যেখান থেকে আমরা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পুরো পরিস্থিতি পর্যালোচনা করে মাঠ পর্যায়ে কর্মরত হয়ে তাদেরকে আমরা নির্দেশনা দিব। রমনা পার্ক সরোয়ার্দী উদ্যানের টিএসসিতে ডিএমপির কন্ট্রোল রুমের মাধ্যমে সিসিটিভির ফুটেজগুলো পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় রিয়েল টাইম দিক নির্দেশনা দেওয়া হবে শৃঙ্খলা রক্ষার জন্যে। আমাদের ফুড প্যাট্রোল রাখা হবে। শাহবাগ থেকে শুরু করে দোয়েল চত্বর, শহীদ মিনার পর্যন্ত কোনো ধরনের হকার বসতে দেওয়া হবে না। প্রত্যেকটা গেটে ডিএমপির পক্ষ থেকে পহেলা বৈশাখের মিষ্টান্ন, সাজ বাতাসা এবং ফুল দিয়ে আমরা সম্মানিত নগরবাসীকে স্বাগত জানাব। ডিএমপির পক্ষ থেকে সুপেয় পানি, মিনারেল ওয়াটারের আউটলেট থাকবে এবং সেটি সবাইকে বিতরণ করা হবে। সরোয়ার্দী উদ্যান, রমনা পার্ক, টিএসসি এলাকা পুরো মাইকিংয়ের আওতায় থাকবে, যাতে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারি। ডিএমপির পাশাপাশি প্রক্রিয়াল বডি, বিএনসিসি, গার্লস গাইড
এবং চারুকলা ইনস্টিটিউটের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। আমরা সমন্বিতভাবে সমন্বয়ের মাধ্যমে একসাথে আমরা কাজ করব। মঙ্গল শোভাযাত্রার আগে পিছে পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, নিয়োজিত করা হবে ডিএমপির বিশেষায়িত সংগঠন সোয়াট টিমকে। কোনো ধরনের মুখোশ না পড়ার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি। তবে মূল মঙ্গল শোভাযাত্রায় চারুকলা ইনস্টিটিউটের অংশগ্রহণকারীরা যেটি হাতে ধারণ করবে মুখোশগুলো, সেটির কোনো বাধা নিষেধ থাকবে না। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পহেলা বৈশাখের সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ডিএমপির যৌথ উদ্যোগের পর মিটিং শেষে ব্রিফ চলছিল এবং সেখানে এখন কথা বলছিলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং তার আগে ব্রিফ করছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখলেসুর রহমান। যাচ্ছি পরের সংবাদে। পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে সিলেটে ধর্মঘট পালন করছে ফিলিং স্টেশনের মালিকরা। দর্শক, এই মুহূর্তে দক্ষিণ সুরমা এলাকার সাউথ সুরমা ফিলিং স্টেশনে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, আজকে সকাল 6টা থেকে আপনারা জানেন যে সিলেটে ফিলিং স্টেশন এবং পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট চলছে। এর পিছনের কারণটা একটু যদি বলি, গতকালকে 3:30টার সময় এই ফিলিং স্টেশন দক্ষিণ সুরমার সিলেট নগরীর এই একটি এলাকা, দক্ষিণ সুরমার সাউথ সুরমা ফিলিং স্টেশনের পরিবহন শ্রমিকদের সাথে এই ফিলিং স্টেশনের শ্রমিক কর্মচারীদের কথা কাটাকাটি জের ধরে পরিবহন শ্রমিকরা এই ফিলিং স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়। এখানে গ্লাস ভাঙচুর করে, কাউন্টারে গ্লাস ভাঙচুর করে এবং কয়েকটি মেশিনেও তারা হামলা চালায়। এর প্রতিবাদে আজকে সকাল থেকে সিলেট বিভাগে সকল ফিলিং স্টেশন এবং পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট চলছে। এই ব্যাপারে আমি কথা বলেছি এই যে সিলেট বিভাগের ফিলিং স্টেশন এবং পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি, জেলা প্রশাসক জয়নাল আবেদিনের সাথে আমি কথা বলেছি, এসএমপির কমিশনার কামরুল আহসানের সাথে। সব পক্ষরা চাচ্ছে যে একটি সমাধানে যেতে, কিন্তু এইখানে যারা আছে ফিলিং স্টেশন এবং পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশন তারা চাচ্ছে যে পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফলিকের গ্রেপ্তার এবং ফলিক যত সময় পর্যন্ত গ্রেপ্তার না হবে এবং তারা যে এই ফলিককে প্রধান আসামি করে মামলা দিয়েছে দক্ষিণ সুরমায়, সেই মামলাটি যত সময় পর্যন্ত নেওয়া না হবে তত সময় পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবে। এই ধর্মঘটের ফলে শুধুমাত্র যে এই এলাকায় একটা সমস্যা, সারা বিভাগের পরিবহনগুলো যানবাহনগুলো আটকে আছে, ভোগান্তিতে পড়েছে গণপরিবহনের যাত্রীরা। আমরা দেখেছি দুপুরের পর থেকে পুরো সিলেটের থেকে দূরপাল্লার যান চলাচল কিছুটা সীমিত হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছি ফিলিং স্টেশনের সামনে অনেকগুলো অটোরিকশা, সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে আছে। এইভাবে যদি চলতে থাকে আর আমরা বিকেলে পরে আর সিলেটে একেবারে সমস্ত পরিবহনগুলো আটকে যাবে, যানবাহনগুলো আটকে যাবে। এই অবস্থা থেকে চেষ্টা চালাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সমঝোতার ক্ষেত্রে। ওনারা অনড় রয়েছে ফলিকের গ্রেপ্তারে, সেই ক্ষেত্রে পরবর্তী কি হবে সেটা এখনো কেউ বলতে পারছে না। মামুন, এ ছিল সিলেটে ফিলিং স্টেশনগুলোর ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা তা সময় সংবাদের দর্শকদের জন্য জানিয়ে দেব। দর্শক, পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে সিলেটে ধর্মঘট পালন করছে ফিলিং স্টেশনের মালিকরা এবং এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী ইকরামুল কবির। সময় সংবাদ আরো থাকছে। মুক্তিপণের দাবিতে চট্টগ্রাম থেকে অপহৃত 2.5 বছরের শিশু কক্সবাজার থেকে উদ্ধার, জড়িত সন্দেহে আটক 3। চট্টগ্রামের বায়েজিদে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরীর ফুলগাঁও থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় 9 এপ্রিল রাতে এক পোশাক শ্রমিক কাজ শেষে বাসায় ফেরার পথে বায়েজিদ এলাকায় তার এক সহকর্মী সহ 5 জন তাকে ধর্ষণ করে। বিষয়টি পুলিশকে জানানো হলে হত্যার হুমকি দেয় অভিযুক্তরা। পরে 11 এপ্রিল রাতে নির্যাতিতা পোশাক শ্রমিক বায়েজিদ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল রাতভর নগরীর ফুলগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আলমগীর, নেজাম ও ওসমান নামে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় আরও 2 জন পলাতক রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা তার সহকর্মীকে এবং যারা অজ্ঞাতনামা ছিল তাদের শনাক্ত করে আলমগীর এবং নেজাম প্রকাশ মিন্টু সহ মোট 3 জনকে গ্রেপ্তার করি। ভিকটিম আমাদের হেফাজতে আছে, তাকে মেডিকেল পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত 2.5 বছরের শিশু তাহিকে একদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। সকাল 6টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদগাহ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শিশু জান্নাতুল মাওয়া তাহিকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
পুলিশ জানায় গতকাল দুপুর 1টার দিকে নগরীর মাইজপাড়া এলাকা থেকে আবু শাহেদের মেয়ে তাহিকে অপহরণ করে প্রতিবেশী বাপ্পা। পরে ফোন করে 12 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় এক নারী সহ 3 জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বন্দর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। বাড়ি এক ছেলে নিয়ে গেছে মেয়েকে, নিয়ে উনি এখান থেকে 6টা বাজে ফোন করছে, মেয়ে লোক দিয়ে ফোন করছে যে 12 লাখ টাকা দিতে হবে। ঘটনাস্থলে গিয়ে যখন দেখলাম যে সবাই কান্নাকাটি করছে, কিন্তু বাট শাহিদ চৌধুরী বাপ্পার কান্নাটা হচ্ছে একটু মেকি টাইপের, তারা তার মেকি কান্নাটা ধরে ফেলে তাকে যখন পিক করে নিয়ে আসার সময় তাকে যখন চাপ প্রয়োগ করা হয়, সে ঘটনাটা স্বীকারোক্তির ভিত্তিতে নির্দিষ্ট জায়গা থেকে মেয়েটাকে সহ বাচ্চাটাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসি। আবারও বৈশাখ উদযাপনের খবর। পুরনো বছরের সব গ্লানি মুছে নতুনকে বরণ করে নিতে পার্বত্য জেলাগুলোতে শুরু হয়েছে বৈশাখী উৎসব। দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসিয়ে ও নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয় আদিবাসীদের এই ধর্মীয় ও সামাজিক উৎসব। চাকমারা, বিজু, মারমারা, সাংগ্রাই ও ত্রিপুরা জনগোষ্ঠী বৈশুখ বললেও গোটা পার্বত্য এলাকায় এটি বৈশাখী নামেই পরিচিত। ভোরে সূর্য ওঠার সাথে সাথে রাঙামাটির রাজবাড়ি ঘাটে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন ত্রিপুরা ও চাকমা গোষ্ঠীর মানুষ। এ সময় নিজস্ব পোশাক ও গহনা পরে উৎসবে অংশ নেন আদিবাসী তরুণ তরুণীরা। হাজারো পাহাড়ি বাঙালির অংশগ্রহণে বৈশাখী উৎসব হয়ে ওঠে সর্বস্তরের মানুষের মিলন মেলা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খাগড়াছড়িতেও শুরু হয় পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখীর আনুষ্ঠানিকতা। এ সময় দল বেঁধে নানা বয়সী মানুষ কলা পাতাই করে চেঙ্গি, ফেনী ও মাইনি নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানান। পাশাপাশি চলে গঙ্গা দেবীর পূজা আরাধনা। এদিকে বৈশাখী উৎসব উপলক্ষে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সকালে চাকমাদের ফুল বিজু উৎসবের দিনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে চাকমা, মারমা ও ত্রিপুরা ছাড়াও সাধারণ বাঙালিরাও এতে অংশ নেয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী এর উদ্বোধন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশা আরিফিন সিদ্দিক সহ অন্যান্যরা। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঘুরে র্যালিটি চন্দ্রিমা উদ্যানে গিয়ে শেষ হয়। পরে বিজু উৎসবের সংস্কৃতি অনুযায়ী উদ্যানের লেকে ফুল ভাসিয়ে দেওয়া হয়। দেশের বাইরের খবর। ভারতের মুম্বাইয়ের কাছে একটি আবাসিক ভবন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় শতাধিক মানুষ আটকে পড়লেও আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের উদ্ধারে কাজ করছে দমকল কর্মীরা। মঙ্গলবার সকালের দিকে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি শহরে ভবন দুটিতে আগুন ছড়িয়ে পড়ার ঘণ্টাখানেকের মধ্যে তা দমকল বাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আবাসিক ভবনটির নিচ তলায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে ওই ভবনসহ আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ভিওয়ান্ডি পোশাক কারখানায়। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কারখানায় বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য মজুদ ছিল বলে জানায় গণমাধ্যম। খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেকের অপেক্ষায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজেদের প্রথম ম্যাচে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ আজ মুখোমুখি হবে গেল কোহলিদের নিয়ে গড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আইপিএলে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত একবারও ফাইনাল খেলতে না পারা হায়দ্রাবাদ এবার বেশ ব্যালেন্সড দল গড়েছে। ব্যাটিংয়ে ওয়ার্নার, উইলিয়ামসন, ধাওয়ানদের সঙ্গে বোলিংয়ে আছেন নেহরা, বোল্ট ও মুস্তাফিজ। তবে চোটের কারণে অভিজ্ঞ যুবরাজ সিংকে আসরের প্রথম পর্বে পাবে না দলটি। তারপরও বেঙ্গালুরুর বিপক্ষে ভালো কিছু করতে মুখিয়ে আছে টম মুডির দল। এ ম্যাচেই অভিষেক হতে পারে টাইগার পেসার মুস্তাফিজের। যদিও দলে জায়গা করে নিতে তাকে লড়াই করতে হবে এবারের বিশ্ব আসরে কোনো ম্যাচ না খেলা কিউই পেসার ট্রেন্ট বোল্টের সঙ্গে। ওয়ার্ল্ড টি-20তে চিন্নাস্বামীতে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় অবশ্য কিছুটা এগিয়ে থাকবেন মুস্তাফিজ। অন্যদিকে তারকা ক্রিকেটারদের নিয়ে এবারও শক্তিশালী দল গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলি, গেল, ডিভিলিয়ার্স, ওয়াটসনের মতো টি-20র বড় তারকারা আছেন বেঙ্গালুরুতে।
এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তনুর ভাইয়ের বন্ধু সোহাগের সন্ধান মিলল নিখোঁজের 15 দিন পর। পাওয়া গেছে বাড়ির পাশের মহাসড়কে, দাবি পরিবারের। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চারদিকে সাজ সাজ রব। পুরান ঢাকায় চলছে হালখাতার প্রস্তুতি। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ উপায়ে ইলিশ আহরণ অব্যাহত রেখেছে সুপার শপগুলো। দাম নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। পাহাড়ের প্রাণের উৎসব বৈশাখী। পুরনো বছরের গ্লানি মুছে নতুনের শুভকামনায় উৎসব মুখর পার্বত্য এলাকা। এবং গ্রীষ্মের আগে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট। টাকা ছাড়া পানি মিলছে না পাম্পেও। ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ বলছে কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।